আগের দিন পর্যন্ত আমরা অনির্দিষ্ট সমাকল যে অঙ্কগুলো ছিল বা যে অধ্যায়গুলো ছিল সেগুলো সব আলোচনা করেছিলাম। যখন অনির্দিষ্ট সমাকলন শুরু করেছিলাম তখন বলেছিলাম যে সমাকলনের ডেফিনেশন বা সংজ্ঞা দুটো আছে, তার মধ্যে প্রথম সংজ্ঞা যেটা অনির্দিষ্ট সমাকলনের সংজ্ঞা সেইটা আলোচনা হয়েছিল। সেইটা বলা হয়েছিল অনির্দিষ্ট সমাকলনটা কি না, ডেরিভেটিভের বিপরীত প্রক্রিয়া, অবকলনের বিপরীত প্রক্রিয়া। আজকে নির্দিষ্ট সমাকলন শুরু করব। এখানে সমাকলনের সংজ্ঞা দেখব একটু অন্যরকম, যে সমাকলনটা কি। সমাকলন মানে হচ্ছে যোগফল, সামেশন মানে যোগফল, সেই যোগফলটাই হচ্ছে সমাকলন। কি রকম সেটা দেখব এখানে। প্রথমেই বলি, এই অধ্যায়টা শুরু করার আগে 11-এর কিছু কিছু জিনিস আমাদের লাগবে। কি কি জিনিস লাগবে সেইগুলো আমি আগে লিখছি। যে প্রথম হচ্ছে যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, অর্থাৎ 1 + 2 + 3 + ডট 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 কত n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি n × n + 1/2। এটা 11-এ তোমরা শিখেছো, ভুলে গেলে চলবে না, এটা এই অঙ্ক করতে গিয়ে কাজে লাগবে। আর কি লাগবে, স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি 3 স্কয়ার প্লাস ডট 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 n স্কয়ার। এটা কি জানো, n × n + 1 × 2n + 1/6। এটা আর কি, স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি 1-এর কিউব প্লাস 2-এর কিউব প্লাস 3-এর কিউব প্লাস ডট 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 n কিউব। এইটা জানো যে এইটা যা হয় তার স্কয়ার, অর্থাৎ n × n + 1/2 তার হোল স্কয়ার। আর কি লাগে, আর লাগে হচ্ছে যে জিপি, a + ar + ar স্কয়ার প্লাস ডট ডট ar⁻n-1। কতগুলো পদ এটা, n সংখ্যক পদ। দেখো এইটা হচ্ছে প্রথম পদ, আর এর পর 1 মানে এটা হচ্ছে দ্বিতীয় পদ, আর এর পর 2 মানে হচ্ছে এটা 3 নম্বর পদ, আর এর পর n-1 মানে এটা n নম্বর পদ। এইটা সমান জানি a r⁻n-1/r-1 বা 1 - r⁻n/1 - rও লেখা হয়। এখন এই ইন্টিগ্রেশনের উদ্ভব কিভাবে হলো না, আমরা রেগুলার শেপ মানে সাধারণভাবে ত্রিভুজ, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, রম্বস, ট্র্যাপিজিয়াম এই জাতীয় ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে পারি। কিন্তু সমস্যা দেখা দিল যখন ক্ষেত্রটা ইরেগুলার শেপ হলো। অর্থাৎ ধরো এইরকম একটা ক্ষেত্র আছে, এইরকম একটা ক্ষেত্র আছে, তোমার এই ক্ষেত্রের ক্ষেত্রফলটা ধরো বার করতে হবে। এখান থেকে এই পর্যন্ত ধরো এইটা হচ্ছে এ, এইটা হচ্ছে এ, এখান থেকে এইটা হচ্ছে বি, এইটা সমান x সমান a, এটা এই সরলরেখাটা, এইটা x = b, আর এইটা হচ্ছে fx বক্র। এইটা কোনো বৃত্ত বা অধিবৃত্ত বা উপবৃত্ত বা পরাবৃত্ত এইটা নয়। তার মানে এই যে ক্ষেত্রফলটা, এই যে ক্ষেত্রটা, এইটা কি কি দ্বারা সীমাবদ্ধ। 1 নম্বর হচ্ছে x সমান a সরলরেখা, x সমান b সরলরেখা, x অক্ষ নিজে তিনটে হলো, তিনটে সরলরেখা হলো। একটা হচ্ছে x সমান a সরলরেখা, x সমান b সরলরেখা, x অক্ষ নিজে হলো তিনটে। আর এইটা হচ্ছে বক্রটা fx। এই fx এর মান বিভিন্ন সময় বিভিন্ন রকম দিয়ে দেবে অপেক্ষকটা। এই চারটে রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলকে আমরা যেটা লিখি সেটা হচ্ছে a to b ইন্টিগ্রেশন a to b fx dx। এইটাই হচ্ছে নির্দিষ্ট সমাকলনের সংজ্ঞা। যে a to b fx dx মানে হলো x সমান a সরলরেখা, x সমান b সরলরেখা, x অক্ষ নিজে।
তিনটে হলো। এখানে ডি অফ টি থাকলে লিখতাম এটা ডি অফ টি, ডিটি থাকলে লিখতাম টি সমান এ সরলরেখা, টি সমান বি সরলরেখা এবং টি অক্ষ। যদি এটা ডিপি থাকতো তাহলে পি সমান এ, পি সমান বি, পি অক্ষ। বুঝতে পারছো? এখানে যা থাকবে ডি এক্স থাকলে এক্স সমান, ডি ওয়াই থাকলে ওয়াই সমান, ডি জেড থাকলে জেড সমান, এইটা করতে হবে। অর্থাৎ ডি অফ এক্স আছে মানে এক্স সমান এ সরলরেখা, এক্স সমান বি সরলরেখা, এক্স অক্ষ নিজে, আর ওয়াই ইকাল টু এফ এক্স, এই বক্র দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, অর্থাৎ এই ক্ষেত্রফল। এখন এই ক্ষেত্রফলটা নির্ণয় করতে গিয়ে এখন দেখো সমস্যা দেখা যায়। তখন কি করলো, এই ক্ষেত্রফলটা নির্ণয় করার জন্য যেটা করলো যে ধরো এইটাকে আমি একটা যদি আয়তক্ষেত্র মনে করি, যে যেহেতু এইটা একটা সরলরেখা, এটা একটা সরলরেখা সমান্তরাল, এইটা লম্ব, এখন ডান দিক বা বাঁ দিক, আমি প্রথমে ডান দিকটাকে আমি ধরো এইটাকে আমি যদি প্রস্থ বলি, এইটাকে দৈর্ঘ্য, কেউ বাঁ দিকটাকেও ধরতে পারে, কেউ ডান দিকটাকেও। যদি ডান দিকটাকে দৈর্ঘ্য ধরি তাহলে আয়তক্ষেত্র বললে কি হবে, এই ক্ষেত্রের ক্ষেত্রফলটা পাবো, দৈর্ঘ্য গুণিত প্রস্থ করলে এইটা। তাতে কি দেখা যাবে, এইটা বাড়তি আমার আসছে আর এইটা কমে যাচ্ছে, তাহলে অরিজিনাল ক্ষেত্রফলটা পাবো না। কিন্তু আমি চাই এই অরিজিনাল ক্ষেত্রের ক্ষেত্রফলটা বার করতে। তো ধরো এইটাকে আমি দুটো সমান, এই যে এই অংশটা, এইটা বি, এইটা এ, তাহলে এই অংশটা কত বলতো, বি মাইনাস এ না, এইখান থেকে এইটা, এইখান থেকে এইটা বি মাইনাস এ, দেখো এইখান থেকে এইটা হচ্ছে বি মাইনাস এ, টোটালটা বি, এইটা এ, তাহলে এটা বি মাইনাস এ। এই যে বি মাইনাস এ, এইটাকে আমি সমান দুটো ভাগে ভাগ করছি, এইটার এটা সমান দুটো ভাগ করলাম। এই দিকের আয়তক্ষেত্র একটা বললাম, এইটা আয়তক্ষেত্র, তেমনি এই দিকের এইটা কি হবে, এই পর্যন্ত হচ্ছে, এইটা হচ্ছে বক্রটা, তাহলে এখান থেকে এইটা একটা আয়তক্ষেত্র। তাহলে এই যে এই একটা আয়তক্ষেত্র, এই একটা, এই দুটো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি, সেইটা অরিজিনাল ক্ষেত্রফল হবে কি, হবে না। কারণ কি, এই আয়তক্ষেত্রটা যখন বার করছি তখন দেখো এই ক্ষেত্রফলটা আমার কি হচ্ছে, এইটা বাড়তি চলে আসছে, যেটা আদৌ আমার ছিল না। আমার অ্যাকচুয়াল ক্ষেত্রফল কোনটা, এইটা। আবার এইখানের এই অংশটা আমার বাদ চলে যাচ্ছে, কারণ এইটা যখন বার করছে আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রটা, তখন এই অংশটা যেটা আমার পাওয়ার কথা ছিল সেইটা দেখো আসছে না। তাহলে অরিজিনাল যে ক্ষেত্রফল তার সঙ্গে ত্রুটি কতটা হচ্ছে, এইটা বাদ চলে যাচ্ছে, এইটা এক্সট্রা হলো, দুটো ভাগ করলে, বেশ দুটো ভাগ করলে এইটা হলো। যদি কেউ এইটাকে চারটে ভাগ করে তাহলে আবার প্রতিটাকে দুটো সমান ভাগ করো। তাহলে এই ভাগটা যখন করছি তখন এই দিকের আয়তক্ষেত্র কোনটা, এইটা, আর এই দিকের আয়তক্ষেত্র এইটা, তখন এই এই একটা আয়তক্ষেত্র, এই একটা আয়তক্ষেত্র। দেখো যতটা আমার এক্সট্রা চলে এসেছিল একটু কমে গেল, ত্রুটির পরিমাণটা কমে গেল এইটার। ঠিক একই রকম ভাবে এইটাকে যখন সমান দুটো ভাগে ভাগ করব তখন কি হবে, দেখো যে এই দিকের আয়তক্ষেত্র এইটা পাবো, আর এই দিকের বেলায় তখন এইটা পাবো। তার মানে কতটা বাদ গেল, এইটা বাদ যাচ্ছে, এইটা। তাহলে আগের তুলনায় ত্রুটির পরিমাণটা দেখো একটু কমলো, দুটো ভাগ করার জন্য যতটা আমার বাদ যাচ্ছিল এখন কম বাদ যাচ্ছে এই দুটো অংশ। আগে দেখো এই পুরোটা বাদ চলে যাচ্ছিল, তেমনি এখানে এক্সট্রা ঢুকে যাচ্ছিল এই পুরোটা, এখন এইটুকু চারটে ভাগ করলাম। কেউ যদি বলে আটটা ভাগ করবো, তাহলে এইখানে আবার দুটো ভাগ করো, তাহলে এখানে এইটা হবে আর এখানে এইটা। দেখো ত্রুটির পরিমাণ আরো কমে গেল। এইটাকে দুটো ভাগ করলাম, এইটা একটা, এইটা একটা, এইটাকে দুটো ভাগ করলাম, তাহলে এইটা, তাহলে এই অংশটা বাদ চলে যাচ্ছে। এইটাকে যখন আবার আমি দুটো ভাগ করছি তাহলে এইটা আর এই দিকের হলো এইটা, অর্থাৎ আমি ডান দিকের বাহুটাকে সব দৈর্ঘ্য ধরছি, তাহলে এই ডান দিকের বাহুটা দৈর্ঘ্য ধরলে আয়তক্ষেত্র কোনটা আছে, এইটা। তাহলে এইটা, 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 এই আটটা আয়তক্ষেত্রের যোগফল। দেখো প্রথমে যতটা ত্রুটি হয়েছিল ত্রুটির পরিমাণটা অনেক কমে গেল। অর্থাৎ মূল যেটা বিষয় বুঝতে পারলাম যে এই যে বি মাইনাস এ, এই অংশটাকে যদি আমি এন খানা ভাগে ভাগ করি, দুটো, চারটে, আটটা, 16টা, 32টা, 64টা, যত বেশি ভাগে ভাগ করব তাহলে এই আয়তক্ষেত্রগুলোর ক্ষেত্রফলের সমষ্টিটা আর অরিজিনাল ক্ষেত্রফলটা তত কাছাকাছি যাবে, ত্রুটির পরিমাণটা তত কমবে। ভাগ সংখ্যা যত বাড়বে ত্রুটির পরিমাণটা তত কমবে। এইটুকু বোঝা গেল নিশ্চয়ই, যে দুটো ভাগ করার জন্য যতটা আমার বাড়তি এসেছিল বা যতটা বাদ চলে গিয়েছিল, 8খানা ভাগ করার জন্য দেখো বাড়তি একটু একটু করে বাড়তি এসছে, তেমনি এখানে বাদ গেছেও দেখো একটু একটু করে। এখন এইগুলোকে যদি আবার ভাগ করি
ত্রুটির পরিমাণটা আবার কমে যাবে। তো জেনারেল ভাবে আমি এন খানা ভাগে ভাগ করলাম আর প্রতিটা ভাগকে আমি বললাম এইচ। তাহলে এই অংশটা হচ্ছে এইচ, একটা ভাগ, এইটা এইচ, এইটা এইচ, এটা এইচ, সবগুলোই এইগুলো সব অসংখ্য, এখানে ধরো অসংখ্য ভাগ আছে, এটাও এইচ। তাহলে এন খানা আয়তক্ষেত্র পাবো। সেই এন খানা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? প্রথমটার ক্ষেত্রফল না, এইটাকে যদি আমি প্রস্থ বলি তাহলে এইটা দৈর্ঘ্য, তাহলে প্রথম এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল কত হবে? না এইচ ইন্টু এইটা, এইটা যদি এ হয় এটা এফ এ, এইটা এক্স সমান এ সরলরেখা, আর এই দৈর্ঘ্যটা হচ্ছে এফ অফ এ, এইটা। তাহলে এইটা কত হবে? এই দৈর্ঘ্যটা, এইটা এ, এইটা এইচ, তাহলে এফ অফ এ প্লাস এইচ, এইটা হচ্ছে এফ অফ এ প্লাস এইচ, এইটা এফ এ, এইটা হচ্ছে এফ অফ এ প্লাস এইচ, এইটা দেখো এটা এইচ প্লাস এইচ, টু এইচ, তাহলে এইটা হচ্ছে এফ অফ এ প্লাস টু এইচ, এইটা এফ অফ এ প্লাস থ্রি এইচ। এইভাবে একদম এইটা কি হয়ে যাবে? এফ অফ এ প্লাস এন ইন্টু এইচ, এন খানা এইচ, যেহেতু এইচ এইচ এন খানা ভাগ করেছি, তাহলে এইটা হচ্ছে এ প্লাস এন এইচ। তাহলে এই প্রথম আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এইটা, এইটার ক্ষেত্রফল কত হবে? প্লাস এইচ ইন্টু এফ অফ এ প্লাস টু এইচ। এই 3 নম্বর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? এইচ ইন্টু এফ অফ এ প্লাস থ্রি এইচ, প্লাস ডট ডট চলবে প্রতিটা আয়তক্ষেত্রের। লাস্টের এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কি হবে? এইচ ইন্টু এফ অফ এ প্লাস এন এইচ। বলো এই জায়গাটা বুঝলে কিনা, যে আমি এই যে এন খানা ভাগ করলাম, তার মানে এখানে কতগুলো আয়তক্ষেত্র পেলাম? এন খানা আয়তক্ষেত্র পেলাম। প্রতিটা আয়তক্ষেত্রের ডান দিকটাকে আমি ধরছি দৈর্ঘ্য আর নিচেটাকে প্রস্থ ধরছি। তাহলে এই প্রথম আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তার মানে এইচ ইন্টু এইটা এফ অফ এ প্লাস এইচ। দ্বিতীয় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এইচ ইন্টু এইটা এফ অফ এ প্লাস টু এইচ। 3 নম্বরটার এইচ ইন্টু এফ অফ এ প্লাস থ্রি এইচ। লাস্টেরটার এইটা এইচ আর এইটা হচ্ছে দেখো এফ অফ এ প্লাস এন এইচ। তাহলে এই যে এন খানা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি, সেটা এইটা পেলাম। তাহলে এইচ ইন্টু বন্ধনীর মধ্যে কত হবে? এফ অফ এ প্লাস এইচ, এফ অফ এ প্লাস টু এইচ, এফ অফ এ প্লাস থ্রি এইচ, প্লাস ডট ডট এফ অফ এ প্লাস এন এইচ। এইটা এখন এই যে এন খানা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আর এই যে ক্ষেত্রফলটা অরিজিনাল এ টু বি এফ এক্স ডিএক্স, এইটা আর এইটা কি সমান হবে? এইটা আর এইটা কি সমান হবে? নিশ্চয়ই না। যতই আমি ভাগ করি সামান্য হলেও একটু না একটু ত্রুটি বিচ্যুতি থাকবেই, হয় কিছুটা কমে যাবে কিংবা কিছুটা বেড়ে যেতে পারে। এখানে কিছুগুলো বাড়ছে আবার এখানে কিছু কমছে। এইবার হ্যাঁ বলতে পারো যে এন এর মান 100 করলে মানে এইচ 100 খানা ভাগ করলে ত্রুটির পরিমাণ যত হবে, যদি আমি ওটা 500 খানা ভাগ করি ত্রুটির পরিমাণ আরো কমবে। অর্থাৎ এন যত বাড়বে এই ক্ষেত্রফলের সমষ্টিটা এর তত কাছে যাবে, অর্থাৎ অরিজিনাল যে ক্ষেত্রফলটা তার কাছে যাবে এন যত বাড়াবে। এইবার যদি এনটা টেন্স টু ইনফিনিটি হয়, এনটা যদি ইনফিনিটি হয় টেন্স টু, অর্থাৎ এই ভাগ সংখ্যাটা যদি অসীম করি, 500, 1000, 5000, 1 কোটি, 2000 কোটি, 10 লক্ষ কোটি, এরকম এনের ভাগটা অসীম যদি বাড়িয়ে যায়, তাহলে কি হবে? এই ক্ষেত্রফলটা টেন্স টু কি হবে? এই ক্ষেত্রফলটা টেন্স টু কি হবে? এমনিতে এই ক্ষেত্রফলটা টেন্স টু এ টু বি এফ এক্স ডিএক্স, এ টু বি এফ এক্স ডিএক্স। এইটা মানে এই ক্ষেত্রফলটা আর এই ক্ষেত্রফলটা এর ক্রমশ কাছে যাবে, এর ক্রমশ কাছে যাবে। অর্থাৎ এনটা যদি ইনফিনিটির দিকে যায় তাহলে এইচ টেন্স টু কি হবে? এইচটা কি বলেছিলাম এই প্রস্থ, এন খানা যত এনটা যত বাড়াবো এই এইচ এর মানটা তত কমবে। এনটা যদি ইনফিনিটির দিকে যায় তাহলে এইচ টেন্স টু কি হবে? 0। এইচটা ক্রমশ 0-র দিকে যাবে। অর্থাৎ এইচটা যদি ক্রমশ 0-র দিকে যায় তখন এই মানটা এইটাকে দেখো সংক্ষেপে লেখা যাবে সামেশন এফ অফ এ প্লাস আর এইচ। এই জায়গাটা এইচ এর শকটা দেখো চেঞ্জ হচ্ছে, এইচ এর শকটা এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে n।
ওই জন্য লিখবো আর ইকাল টু 1 to n সংক্ষেপে। এইবার যদি h টেন্ডস টু 0 হয়, h যদি 0-র দিকে যায়, যেহেতু nটা যদি ইনফিনিটির দিকে নিয়ে যায়, hটা 0-র দিকে যাবে, তখন এর সীমাস্থ মানটা, অর্থাৎ এর মানটা নয়, এর সীমাস্থ মানটা এর সঙ্গে সমান হবে a to b fx dx। বোঝা গেল? কখন সমান হচ্ছে? এই লিমিটটা দিলে সমান হবে, নচেত n খানা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এর টেন্ডস টু লিখবো, এইটা টেন্ডস টু এইটা লিখবো, কিন্তু যখন আমি লিমিট শব্দটা দিচ্ছি তার মানে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলগুলোর মান চাইছি না, ক্ষেত্রফলগুলোর সীমাস্থ মানটা চাইছি, অর্থাৎ আয়তক্ষেত্রগুলোর ক্ষেত্রফলের সমষ্টিটা যে মানের দিকে যাচ্ছে, যে কার মানের দিকে যাচ্ছে না, অরিজিনাল ক্ষেত্রফলের মানের দিকে যাচ্ছে, ওই জন্য এর সীমাস্থ মানটা কি হবে? অরিজিনাল ক্ষেত্রফলটা। অর্থাৎ a to b fx dx সমান লিমিট h টেন্ডস টু 0 h r ইকুয়াল টু 1 to n f of a প্লাস আর h। এইটাই হচ্ছে নির্দিষ্ট সমাকলনের ফর্মুলা। নির্দিষ্ট সমাকলনের ফর্মুলা কি ফর্মুলা বললাম? ফর্মুলাটা হচ্ছে ইন্টিগ্রেশন a to b fx dx সমান লিমিট h টেন্ডস টু 0 h সামেশন r ইকুয়াল টু 1 to n f of a প্লাস আর h। এইটাই হচ্ছে নির্দিষ্ট সমাকলনের সংজ্ঞা, নির্দিষ্ট সমাকলনের ফর্মুলা। এখন দেখো, এই যে আয়তক্ষেত্রটা আমি ক্ষেত্রফল বার করলাম, কোনটাকে দৈর্ঘ্য কোনটাকে প্রস্থ ধরেছিলাম? না, নিচেরটাকে আমি প্রস্থ ধরেছিলাম, দৈর্ঘ্য ধরেছিলাম ডান দিকের বাহুটাকে, এই বাম দিকের বাহুটাকে ধরিনি, ডান দিকের। তেমনি এর যখন ক্ষেত্রফল বার করলাম, এরও ডান দিকের বাহুটাকে ধরেছিলাম, এরও যখন বার করলাম তখন ডান দিকের বাহুটাকে আমি দৈর্ঘ্য ধরলাম, এরও যখন ক্ষেত্রফল বার করলাম ডান দিকের বাহুটাকে দৈর্ঘ্য ধরলাম। কেউ যদি বলে না আমি ডান দিকটা এর বাহুটাকে দৈর্ঘ্য ধরবো না, বাম দিকেরটাকে ধরবো, তাহলে তার প্রথম আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? তখন h, এটা প্রস্থ, আর এইটা তখন কত? f a, তাহলে a লিখবে তখন h ইন্টু f অফ a। 2 নম্বর এইটা কি লিখবে? h ইন্টু, তখন এইটা হচ্ছে তার বাম দিকটাকে যেহেতু ধরছে, তাহলে এইটা a f অফ a প্লাস h, কারণ এইটা হচ্ছে a প্লাস h। এইটা যখন ক্ষেত্রফল বার করবে, এইটা h, আর এইটা বাম দিকের এই বাহুটার কত? f অফ a প্লাস 2h, তাহলে এইটা 2h। তারপর লাস্টেরটার কি হবে? এইটারও বাম দিকেরটা ধরবে, তাহলে এইটা যদি nh হয় তাহলে এটা n মাইনাস 1h, অর্থাৎ এইটা হয়ে যাবে n মাইনাস 1 ইন্টু h। এইটা তাহলে তখন ফর্মুলাটা কি হয়ে যাবে? আরটা দেখো, এইখানে a প্লাস 0h, a প্লাস 1h, a প্লাস 2h, এইটাকে f অফ এটাকে লিখতে পারে a প্লাস 0h, কারণ h এ সব কিছু নেই মানে 0h। তাহলে তখন লিখবে আরটা 0 থেকে n মাইনাস 1, এই যে n মাইনাস 1 পর্যন্ত আছে। অর্থাৎ এটাও যেমন ফর্মুলা, তেমনি এটাও ফর্মুলা নির্দিষ্ট সমাকলনের, যে h টেন্ডস টু 0 h সামেশন r ইকুয়াল টু 0 টু n মাইনাস 1 f অফ a প্লাস আর h। এইটা r ইকুয়াল টু 0 টু n মাইনাস 1 f অফ আর h। দুটোর যেটা খুশি তুমি অ্যাপ্লাই করতে পারো, অঙ্ক দেখে আমি ঠিক করব যে কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করব। তো জেনারেলি বীজগণিতের যতগুলো অঙ্ক দেয় সেইগুলো প্রথম ফর্মুলাটা অ্যাপ্লাই করলে সুবিধা হবে, ক্যালকুলেশনগুলো সুবিধা হয়। আর যদি e টু দি পাওয়ার x বা a টু দি পাওয়ার x এই জাতীয় এর মান বার করতে দেয়, তাহলে তখন এই দ্বিতীয় ফর্মুলাটা কাজে লাগালে সুবিধা হয়। তো দুটো অঙ্ক ধরো করে, দুটো টাইপের, যে যখন বলবে নির্দিষ্ট সমাকলনের সূত্রের সাহায্যে বা সংজ্ঞার সাহায্যে সমাকলন নির্ণয় করো, তাহলে জানবে এই ফর্মুলার সাহায্যে তোমায় মানটা বার করতে বলেছে। তো তোমাদের যোগফলের সীমারূপে সমাকলনের সংজ্ঞার সাহায্যে মান নির্ণয় করো, অনেকগুলো অঙ্ক আছে, 15খানা অঙ্ক আছে। তো 15খানা অঙ্ক থাকলেও টাইপ মূলত দুটো টাইপ। তো আমি একটা করছি একদম সিম্পল, প্রথমেই যেটা করি, ধরো ইন্টিগ্রেশন 2 থেকে 3 এক্স স্কোয়ার ডিএক্স, এর মান বার করতে বলেছে। ইন্টিগ্রেশন 2 থেকে 3 এক্স স্কোয়ার ডিএক্স বলেছে, প্রথম সূত্রের সাহায্যে বা সংজ্ঞা থেকে এর মান বার করতে। তাহলে আমার সংজ্ঞা কি? a টু বি এফ এক্স ডিএক্স মানে এইটা। তাহলে এইটাকে যদি কেউ a টু বি এফ এক্স ডিএক্স এর সঙ্গে তুলনা করে, অর্থাৎ এই অপেক্ষকটার সঙ্গে এইটা যদি তুলনা করে, তুলনা করলে কি পাচ্ছে বলতো? a মানে কত পাচ্ছে? a মানে 2 পাচ্ছে, b মানে কত? 3 পাচ্ছে,
আর এফ এক্স মানে কত পাচ্ছে, এফ এক্স মানে এক্স স্কোয়ার। বলো এটা ঠিক আছে কিনা, যে এ টু বি এফ এক্স ডিএক্স এর সঙ্গে যদি এটা আমি তুলনা করি তাহলে এ এর মান দেখতে পাচ্ছি 2, বি এর মান দেখতে পাচ্ছি 3, আর এফ এক্স এর জায়গায় কি বসছে এক্স স্কোয়ার। এই তিনটে লিখে ফেললাম। সংজ্ঞা কি বলছে না এইটা সমান, যেহেতু এটা বীজগণিতে আমি প্রথম ফর্মুলাটা লাগাবো, অর্থাৎ কি লিখবো, লিমিট h টেন্ডস টু 0 h সামেশন r ইকুয়াল টু 1 to n f অফ a প্লাস আর এইচ। এইটা এখন এ মানে কত, এ মানে দেখো 2 বলা আছে, তাহলে এর জায়গায় মানটা বসিয়ে দিচ্ছি 2, এফ অফ এ প্লাস আর এইচ ছিল, এর মান 2 যেহেতু, তাহলে এর জায়গায় মান বসিয়ে দিলাম। এখন এফ এক্স যদি এইটা হয় তাহলে এফ অফ 2 প্লাস আর এইচ এর মানটা বসিয়ে দাও, লিমিট এইচ টেন্ডস টু 0 এইচ সামেশন আর ইকুয়াল টু 1 to n। এফ এক্স যদি এইটা হয় তাহলে এফ অফ 2 প্লাস আর এইচ কি হবে না 2 প্লাস আর এইচ তার হোল স্কয়ার, 2 প্লাস আর এইচ তার হোল স্কয়ার সমান লিমিট এইচ টেন্ডস টু 0 এইচ, এইবার দেখো সামেশন আর ইকুয়াল টু 1 to n। এইটা ভাঙলে কত হচ্ছে 4 প্লাস কত 4 আর এইচ প্লাস আর স্কোয়ার এইচ স্কোয়ার। বলো এই পর্যন্ত ক্লিয়ার কিনা। প্রথমে এর সঙ্গে এইটা তুলনা করলাম, এর মান দেখলাম, বি এর মান দেখলাম, এফ এক্স দেখলাম, এর ফর্মুলা যেটা আছে সেটা লিখলাম, ফর্মুলায় এর জায়গাতে এর মানটা বসালাম, দিয়ে এফ এক্স যা দিয়েছে এফ অফ 2 প্লাস আর এইচ এর মানটা বসালাম, হোল স্কোয়ারটা ভাঙলাম। এই পর্যন্ত ঠিক আছে। এইবার এই সামেশন আর এর জায়গায় এই সামেশনটা তুলবো। সামেশনটা তোলা মানে আর এর জায়গায় প্রথমে এই যে এই পোর্শনে যা আছে আর এর জায়গায় প্রথমে 1 বসাবো, প্লাস চিহ্ন দেবো, আর এর জায়গায় 2 বসাবো, প্লাস চিহ্ন দেবো, আর এর জায়গায় 3 বসাবো, এইভাবে চলবে। অর্থাৎ লিমিট এইচ টেন্ডস টু 0 এইচ, সামেশনটা তুললাম, আর এর জায়গায় প্রথমে 1 বসাও, তাহলে 1 বসালে কি টার্মটা পাবো 1 প্লাস 4h ইন্টু 1 প্লাস কত এইচ স্কোয়ার ইন্টু 1 এর স্কোয়ার। বলো আর এর জায়গায় 1 বসালে এটা পাওয়া যায় কিনা, আর এর জায়গায় 1 বসালে এটা পাওয়া যায় কিনা, প্লাস আর এর জায়গায় 2 বসাবো, 2 বসালে কি পাবো 4 প্লাস 4h ইন্টু 2 প্লাস কত এইচ স্কোয়ার ইন্টু 2 এর স্কোয়ার। 2 বসালাম, তারপরে কত বসাবো 3 বসাবো, 3 বসালে কত হচ্ছে 4 প্লাস 4h ইন্টু 3 প্লাস এইচ স্কোয়ার ইন্টু 3 এর স্কোয়ার, প্লাস 4 বসাবো, 5 বসাবো, লাস্টে কত বসাবো, লাস্টে আর এর জায়গায় n বসাবো, তাহলে n বসালে কত হচ্ছে 4 প্লাস 4h ইন্টু n প্লাস এইচ স্কোয়ার ইন্টু n এর স্কোয়ার। বলো এই সামেশনটা এইবার তুলে ফেললাম। এই পর্যন্ত করা হলে অঙ্কটা 50% হয়ে গেল। যে এইরকম কম্পেয়ার করবে এ বি এফ এক্স কোনটা কি মান লিখলে দিয়ে ফর্মুলাটা লিখবে, এর জায়গায় মনে বসাবে, যদি হোল স্কোয়ার থাকে বা কোনো কিছু থাকে তাহলে ভাঙবে, না থাকলে এমনি লিখবে, দিয়ে এইবার সামেশনটাকে তুলে দেবে। আর এর জায়গায় 1 বসাবে, প্লাস চিহ্ন দেবে, 2 বসাবে, প্লাস চিহ্ন দেবে, ডট ডট একদম n। এইবার এরপরে লিমিটের অঙ্ক, আর কিছু নেই, লিমিট এইচ টেন্ডস টু 0 এইচ। এইবার এই প্রথম টার্মগুলোকে যদি এক জায়গায় করি, কখানা আছে মোট n খানা আছে, এটা 1 বসিয়ে 2 বসিয়ে 3 বসিয়ে n বসিয়ে, তাহলে n খানা বন্ধনী আছে, তাহলে প্রত্যেকটা থেকে যদি প্রতিটার প্রথম পদগুলো 4, তাহলে সব 4গুলোকে এক জায়গায় যদি করি তাহলে কি হবে 4n, 2 খানা হলে 4 ইন্টু 2 8 হতো, 3 খানা তাহলে 4 ইন্টু 3 12 হতো, তাহলে n খানা যেহেতু আছে 4 ইন্টু n। দ্বিতীয় এই 2 নম্বরগুলোকে এক জায়গায় করো, তাহলে 2 নম্বরগুলো সবগুলো থেকে দেখো 4h কমন যাবে, তাহলে 4h কমন গেলে কি পড়ে থাকবে, এখানে 1, এখানে 4h কমন গেলে 2, এখানে 4h কমন গেলে 3 প্লাস ডট ডট n, লাস্টেরটা দেখো 4h কমন গেলে n। 3 নম্বর টার্মগুলোকে যদি নেই কমন, তাহলে এইচ স্কোয়ার 1 স্কোয়ার, এইচ স্কোয়ার 2 স্কোয়ার, এইচ স্কোয়ার 3 স্কোয়ার, এইচ স্কোয়ারটা কমন যাবে, তাহলে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস ডট ডট n স্কোয়ার। এইটা দেখো এই যে এইটা যে প্রথমেই বলেছিলাম এই ফর্মুলাগুলো কাজে লাগবে আমার, তাহলে এই ফর্মুলাগুলোর এবার মান বসাতে হবে, যে লিমিট h টেন্ডস টু 0 h 4n প্লাস 4h, এইটা
কি ফর্মুলা, এন এন প্লাস ওয়ান বাই টু প্লাস এইটা এইচ স্কোয়ার ইন্টু কত, এন এন প্লাস ওয়ান টু এন প্লাস ওয়ান বাই সিক্স। এই পর্যন্ত হয়ে গেল। একটা জিনিস খেয়াল করবে যে যতগুলো উৎপাদক থাকবে, ফ্যাক্টর থাকবে, প্রত্যেকটা পদে যতগুলো এন এর উৎপাদক থাকবে ঠিক দেখবে ততগুলো এইচ তুমি পাবে। কি বললাম, যতগুলো এন এর উৎপাদক থাকবে এইচ ঠিক ততগুলোই পাবে। এখানে এন এর উৎপাদক একটাই, শুধুমাত্র এন, তাহলে একখানা এইচ পাওয়ার কথা। এই যে বাইরে এইচ আছে, গুণ করে দিলেই ওই এইচটা এর সঙ্গে চলে আসবে। এইখানে দেখো এন এর দুটো উৎপাদক আছে, একটা এন আর একটা এন প্লাস ওয়ান, তাহলে এখানে দুখানা এইচ পাওয়ার কথা। এই যে একটা এন এর সঙ্গেই আছে, তাহলে এই এনটা যদি প্রথমটার সঙ্গে গুণ করো তাহলে বাইরের এইচটা, এই এইচটা যদি প্রথমটার সঙ্গে গুণ করো তাহলে বাইরের এইচটা দ্বিতীয়টার সঙ্গে গুণ করবে, তাহলে দুটো ফ্যাক্টরের জন্য দুটো এইচ পেয়ে গেলে। এখানে দেখো এনে তিনখানা ফ্যাক্টর আছে, তিনখানা ফ্যাক্টর, এদিকে এইচ স্কোয়ার দুখানা আছে, দুখানাকে দুটোর সঙ্গে গুণ করো, এই প্রথমটার সঙ্গে একটা এইচ গুণ করো, দ্বিতীয়টার সঙ্গে একটা এইচ গুণ করো, আর বাইরেরটা 3 নম্বরটার সঙ্গে গুণ করো, তাহলে প্রতিটা ফ্যাক্টরের সঙ্গে দেখো ওই এইচ গুণ হয়ে যাচ্ছে। এইটা দেখবে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রেই পাবে, যতগুলো এন এর উৎপাদক পাবে ঠিক ততগুলো এইচ পাবে। অর্থাৎ এইটা সমান লিমিট এইচ টেন্স টু 0। এইবার এই এইচটা যদি গুণ করি তাহলে কি হতে হবে, 4NH প্লাস এইখানে দেখো এটা কাটাকুটি করছি, তাহলে 2 হলো, এইটার সঙ্গে এইটা গুণ করলে NH, আর বাইরের এইচটা যদি এই উৎপাদকের সঙ্গে গুণ করি তাহলে কি হবে, NH প্লাস এইচ হলো, প্লাস এইখানে এর সঙ্গে একটা গুণ করো তাহলে NH, এর সঙ্গে গুণ করলে কত হবে, NH প্লাস এইচ, আর এর সঙ্গে গুণ করলে দুটো, এর সঙ্গে একটা এর সঙ্গে একটা এইচ স্কোয়ার চলে গেল, বাইরের এইচটা এর সঙ্গে গুণ করছি, ধরো 2NH প্লাস এইচ বাই 6। বোঝা গেল এইটা, এইটা এই NH এসে গেল মানে তোমার অঙ্ক এবার হয়ে গেল। এই NH প্রত্যেকটা উৎপাদকে NH এসে গেল মানে অঙ্ক হয়ে গেল। দেখো এই NH এর মানটা সবসময় NH মানে হচ্ছে B মাইনাস A। কারণ কি না, এই B মাইনাস A এইটাকে আমি n খানা ভাগ করেছিলাম, প্রত্যেকটা ভাগকে আমি এইচ বলেছিলাম। যখন আমি ছবিটা এঁকেছিলাম দেখবে B মাইনাস A একে n খানা ভাগ করেছিলাম, তার প্রত্যেকটা ভাগকে আমি এইচ বলেছিলাম। তার মানে NH মানে কত, NH মানে B মাইনাস A। তাহলে এই ক্ষেত্রে NH মানে B মাইনাস A, B মানে কত 3, A মানে কত 2, তাহলে B মাইনাস A মানে হচ্ছে 3 মাইনাস 2 মানে 1। তাহলে NH এর মানে এখানে 1 পাবো, তো এই NH এর জায়গায় 1 বসিয়ে দাও। পরের লাইনে আমি লিখছি না, এখানেই একদম তোমরা পরের লাইনে লিখবে। আমি এই NH এ যেখানে যেখানে NH আছে সেখানে 1 বসিয়ে দিচ্ছি। এই NH আছে এইখানটায় 1 বসিয়ে দিলাম, NH আছে এইখানটায় 1 বসিয়ে দিলাম, NH আছে এখানটায় 1 বসিয়ে দিলাম। এই একটা NH, যেখানে যেখানে NH আছে সেখানে 1 বসিয়ে দাও। NH আছে 2 ইন্টু 1 হলো, ব্যাস অঙ্ক শেষ। এর পরের লাইনে উত্তর। এইবার H টেন্স টু 0 আছে, তাহলে H এর জায়গায় মান বসিয়ে দাও, 4 ইন্টু 1, তার মানে 4 হলো। H এখানে বসানোর জায়গা নেই, 2 ইন্টু 1, 2 বন্ধনীর মধ্যে 1 প্লাস H, H টেন্স টু 0 আছে, তাহলে লিমিটিং ভ্যালুটা কত হবে 0। এইটা প্লাস 1 লিখলাম, এটা 1 প্লাস H, তার মানে কত হবে 1 প্লাস 0। এটা 2 ইন্টু 1 মানে 2 প্লাস H মানে কত 0 বাই 6। এই হচ্ছে অ্যান্সার। কত পেলাম, যা হবে 4 প্লাস 2 6, আর এটা যোগ করলে 4 আর এটা 2 6, আর এটা দেখো 2/6 মানে 1/3, তার মানে 6 প্লাস 1/3, তার মানে 3 18, 19/3। এইটা হচ্ছে অ্যান্সার, 19/3 এইটা হচ্ছে অ্যান্সার, 19/3, 19/3 এটা হচ্ছে অ্যান্সার। বোঝা গেল? তাহলে মূল কাজ হচ্ছে প্রথমে যে ইন্টিগ্রেশনটা করতে দেবে সেইটাকে তুমি কি করবে, a টু b fx dx এর সঙ্গে তুলনা করবে, a এর মান কত দেখবে, b এর মান কত দেখবে, fx কত দেখবে, দিয়ে এইবার a টু b fx dx এর যে ফর্মুলা, দুটোর মধ্যে যে কোনো একটা ফর্মুলাকে তুমি লিখবে, দিয়ে এর জায়গায় যা বলা আছে এর জায়গায় বসাবে, দিয়ে f অফ a প্লাস আর এইচ এর মানটা তুমি লিখবে, দিয়ে এবার সামেশনেরটা ভাঙবে।
আর এর জায়গায় সামেশনটা ভাঙার নিয়ম হচ্ছে, আর এর জায়গায় 1 বসাবো, প্লাস চিহ্ন দেবো, 2 বসাবো, প্লাস চিহ্ন দেবো, ডট ডট n বোঝাবো, দিয়ে এবার বাকি ক্যালকুলেশন। তাহলে বীজগণিতের একটা দেখিয়ে দিলাম। এইটা 2 থেকে 3 না দিয়ে যদি বলতো 2 থেকে 8, তাহলে তফাৎ কোথাও হয়তো শুধু এনএইচ এর জায়গাটায়, এনএইচ এর জায়গায় এটা হয়তো 8 - 2, তাহলে এনএইচ এর জায়গাটা হয়ে যেত 6। তাহলে এইটা এনএইচ এর জায়গায় যেখানে আমি 1 বসিয়েছিলাম সেইগুলো সব 6 বসে, আর কিছু তফাৎ হতো না। ঠিক আছে, আর কিছু তফাৎ হতো না। 2 থেকে 3 x² dx 19/3। এরপরে আর একটা টু দি পাওয়ার দিয়ে একটা অঙ্ক দেখিয়ে দিই। তবে এইখানে একটা অঙ্ক দিয়ে 0 to 1 e to the power - x dx, 0 to 1 e to the power - x dx এর সংজ্ঞা থেকে সমাকলন নির্ণয় করতে বলেছে। যখন সংজ্ঞা থেকে বা প্রথম সূত্র থেকে বা সূত্র থেকে বলবে, তাহলে কিন্তু যেভাবে করছি এইভাবেই তোমায় অঙ্ক করতে হবে, অন্যভাবে করলে হবে না। তাহলে তুলনা করো, a মানে কত এখানে দেখতে পাচ্ছ, a মানে 0, b মানে কত 1, fx মানে কত e to the power - x। তাহলে ফর্মুলা লিখবো, লিমিট h টেন্ডস টু 0 h সামেশন f অফ a প্লাস rh। এইবার কোনটা লিখবো, 1 থেকে n লিখতে পারি, 0 থেকে n - 1। এই ক্ষেত্রে আমি 0 থেকে r = 0 to n - 1 বললাম। e to the power x যুক্ত অপেক্ষক বা a to the power x যুক্ত এরকম থাকলে তোমায় এই দ্বিতীয় ফর্মুলাটা লাগালে সুবিধা হবে। ঠিক আছে, a মানে কত 0, তাহলে এর পরের লাইনে এর জায়গায় তুমি 0 বসিয়ে দাও, তাহলে 0 প্লাস rh মানে কত f অফ rh, 0 প্লাস rh মানে শুধু rh। তাহলে এইটা কত হয়ে যাবে, fx যদি এইটা হয় তাহলে f অফ rh এর মানটা বসাও, লিমিট h টেন্ডস টু 0 h সামেশন r = 0 to n - 1। f অফ rh মানে e to the power -rh। fx সমান যদি e to the power -x হয়, তাহলে f অফ rh সমান কত e to the power -rh। এইবার সামেশনটা ভাঙবো, সামেশনটা ভাঙার নিয়ম বললাম কি না, r এর জায়গায় h কি লিখবো, r এর জায়গায় প্রথমে 0 বসাবো, তাহলে e to the power -r × 0, তাহলে e to the power 0 প্লাস e to the power r এর জায়গায় কত লিখবো 1, তাহলে -1 × h প্লাস e to the power -2 × h প্লাস e to the power -3 × h প্লাস ডট ডট e to the power -n - 1 এইটা ইন্টু h। আর এর জায়গায় দেখো 1 2 3 ডট ডট n - 1 বসিয়েছি এইটা। এইবার দেখতে পাচ্ছি এটা কি, একটা গুণোত্তর প্রগতি, e to the power 0 মানে কত, e to the power 0 মানে 1। তাহলে এটা e to the power -h, e to the power -2h, e to the power -3h, e to the power তাহলে এই গুণোত্তর প্রগতির n সংখ্যক পদের সমষ্টি, দেখো লিখেছি গুণোত্তর প্রগতির n সংখ্যক পদের সমষ্টি a r to the power n - 1/r - 1। a মানে কত, এখানে a মানে হচ্ছে 1, r মানে e to the power -h to the power n - 1/r - 1, তাহলে e to the power -h - 1 এইটা হলো। এইবার লিমিটের অঙ্ক, তাহলে লিমিট h টেন্ডস টু 0 h e to the power এই দুটো পাওয়ার গুণ হয়ে যাবে, তাহলে কি হয়ে যাবে e to the power -nh - 1/e to the power -h - 1। এই যে nh পেয়ে গেছি, nh এর জায়গায় কি বসাবো, nh মানে কি বললাম, nh মানে হচ্ছে b - a, তাহলে এই ক্ষেত্রে 1 - 0 তাহলে 1, তাহলে nh এর জায়গায় 1 বসিয়ে দাও, তাহলে এইটা হয়ে গেল লিমিট h টেন্ডস টু 0 e to the power -1 - 1 বাই কত e to the power -h - 1, এখানে একটা h ছিল। এবার লিমিটের অঙ্ক এটা করেছো 11 এ, দেখো এই h-টাকে এই পাশে নিচে নামিয়ে দিলাম, এই h-টাকে নিচে নামিয়ে দিলে এইটা দেখো লিমিটের ফর্মুলা e to the power x - 1/x 1 হয়, তাহলে e to the power -h - 1 বাই এখানে -h করতে হবে, তাহলে এখানে মাইনাস করলে এখানে একটা মাইনাস আমায় দিতে হবে, মানে এইটা মাইনাসটা যেহেতু নিলাম ফর্মুলা আনার জন্য e to the power -h আছে মানে এখানে -h আনতে হলো। তাহলে এইটা দেখো লিমিটের ফর্মুলা, এইটা কি জানি আমরা 1 জানি, তাহলে 1 বসিয়ে দিলে কি হচ্ছে না মাইনাস e to the power -1 - 1, তার মানে 1 - e to the power -1 মানে 1 - 1/e, এইটা হচ্ছে অ্যান্সার।
ওয়ান মাইনাস ওয়ান বাই ই, এটা হচ্ছে অ্যান্সার। হয়ে গেল, এইটুকু করতে পারলেই হয়ে যাবে। আমাদের সময় কম্পালসারি একটা অঙ্ক এরকম সংজ্ঞা থেকে দিতই, তোমাদেরও এখন পরীক্ষার সময় আসে সংজ্ঞা থেকে মান নির্ণয় করে, ঠিক আছে। তো এইবার সংজ্ঞা থেকে বললাম তোমাদের 15টা অঙ্ক বইয়ে করতে দেওয়া আছে, কিন্তু মূলত এই দুটো টাইপেরই অঙ্ক। এইবার বাকিগুলো সব ঘুরিয়ে পেঁচে এক্স স্কোয়ার করলাম, কোনোটা 3x² দিয়েছে, তার মানে 3টা বাইরে চলে আসবে। কোনোটা ধরো 2 + x² ইন্টিগ্রেশন 0 টু 2 2 + x² দিয়েছে, তার মানে অ্যাকচুয়ালি এটা দুটো ইন্টিগ্রেশনে ভেঙে নেবে, 0 থেকে 2 একটা 2 dx হলো, আর ইন্টিগ্রেশন 0 টু 2 x² dx হয়ে যাবে, x² dx। এইটা এখনই আমি করলাম, লিমিট দুটো আলাদা, কিন্তু এই যাভাবে করেছি করবে। এইটা দুইটা ধ্রুবক বাইরে চলে আসবে, এটা 1 dx, তাহলে fx মানে হচ্ছে 1 হবে, দিয়ে করলেই হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে কোনোটা 2x + 3/4 আছে, এইগুলো সব বিভিন্ন 2x + 3/4, 2x + 3/4, তার মানে কি হবে, 4টাকে বাইরে, এটা ধ্রুবক যেহেতু প্রথমে বাইরে চলে এলো, তারপরে এই দুটোকে সেপারেট করে দেবে, এর একটা ইন্টিগ্রেশন করবে, এর করবে, যেমন করে 4x, ওই e⁻x এর যেমন করলাম 4x এর তেমনই করবে, ঠিক আছে। আমি দুটো টাইপ বলে দিলাম, টাইপটা বুঝতে পারলে বাকি অঙ্ক এক্সাম্পল দেখবে, তারপর নিজেরা দেখবে করতে পারবে। এরপর একটা শর্ট কোশ্চেন আসে পরীক্ষায়। শর্ট কোশ্চেনটা কি? শর্ট কোশ্চেন হচ্ছে যে সমাকলনের মৌলিক উপপাদ্য, ফান্ডামেন্টাল থিওরেম অফ ইন্টিগ্রেশন, সমাকলনের মৌলিক উপপাদ্যটি বিবৃত করো। বলো সমাকলনের মৌলিক উপপাদ্যটা কি বলছে? না, এ থেকে বি, যেটা আমি দেখলাম, এ থেকে বি এই জায়গায় যদি fx সমাকলনযোগ্য হয়, a <x <= b, এই বিস্তারে যদি fx সমাকলনযোগ্য অপেক্ষক হয়, অর্থাৎ এই বিস্তারের মধ্যে এর যদি ইন্টিগ্রেশন করা যায়, এবং এই বিস্তারে যদি একটা φx অপেক্ষক থাকে, অস্তিত্ব থাকে φx এ, যে φ'(x) = fx হয়। এই জায়গাটা বোঝো ভালো করে। কি বললাম প্রথমে, a থেকে b পর্যন্ত x এর মান, a থেকে শুরু করে b পর্যন্ত যদি মানের জন্য যদি fx সমাকলন যোগ্য হয়, এবং এই বিস্তারে একটা অপেক্ষক φx এইরকম অস্তিত্ব থাকে যে φ'(x) = fx হবে এই বিস্তারে, তাহলে বলছে যে ইন্টিগ্রেশন a to b fx dx = φb - φa। এইটুকু বলতে পারলেই তুমি 2 নাম্বার পেয়ে যাবে। সমাকলনের মৌলিক উপপাদ্য বিবৃত করো বললে তোমায় এইটাই বলতে হবে যে a থেকে b এই বিস্তারের মধ্যে যদি fx সমাকলনযোগ্য হয়, এবং ওই বিস্তারের মধ্যে যদি একটা অপেক্ষক φx এরকম পাওয়া যায়, যাতে করে ওই বিস্তারের মধ্যে φ'(x) সমান হচ্ছে fx হবে, তাহলে a to b fx dx এর মানটা, অর্থাৎ ওই ক্ষেত্রফলের মানটা কি হবে, φb - φa এর মানের সঙ্গে সমান, ঠিক আছে। এইটা হচ্ছে ফান্ডামেন্টাল থিওরেম অফ ইন্টিগ্রেশন, সমাকলনের মৌলিক উপপাদ্য। এবং এই উপপাদ্যটার সাহায্যেই আমরা ম্যাক্সিমাম মানে সমস্ত অঙ্কই করব, কেবলমাত্র যেগুলো সংজ্ঞা থেকে বলবে সেইগুলো বাদ দিয়ে, বাকি সমস্ত অঙ্ক কিন্তু আমরা এই ফান্ডামেন্টাল থিওরেম দিয়েই আমি করব। যে এখনই যে অঙ্কটা করলাম, যে ইন্টিগ্রেশন 0 to 1 e⁻x dx, এর উত্তরটা আমি কি পেয়েছিলাম, অ্যান্সারটা কি পেয়েছিলাম, 1 - 1/e, এইটা ছিল অ্যান্সার। এই অঙ্কটা সংজ্ঞার সাহায্যে বলেছিল বলে আমি ওইভাবে করলাম। যদি সংজ্ঞার সাহায্যে না বলে তাহলে কিভাবে করব, না প্লেন এর ইন্টিগ্রেশনটা করো, e⁻x dx ইন্টিগ্রেশন কত, e⁻x/-1, এইটা। এইবার এই যে লিমিটটা দিচ্ছে এইটাকে বলে লোয়ার লিমিট বা নিম্ন সীমা, এটাকে বলে আপার লিমিট। ডান দিকে বসিয়ে দাও 0 1, লোয়ার লিমিট আপার লিমিট। এর মানটা কি হবে, না এইখানে x এর জায়গায় উপরের মানটা বসাতে হবে, আপার লিমিটটা বসাতে হবে, অর্থাৎ কি না e⁻(1/-1)
মাইনাস এইবার নিচের এক্স এর জায়গায় এবার নিচের লিমিটটা বসাতে হবে e⁻−0/-1 এইটা। তাহলে কি হচ্ছে এটা, এই e⁻−0 মানে এটা 1 আর এই মাইনাস মাইনাস প্লাস, তাহলে এইটাকে আমি আগে লিখছি 1 মাইনাস এটা মাইনাস যেমন মাইনাস e⁻−1 মানে 1/, হয়ে গেল অ্যান্সার। দেখো এক লাইনে উত্তর হয়ে গেল। এইটাই করব আমরা যদি সংজ্ঞার সাহায্যে না বলে। বা আগের যে অঙ্কটা করলাম ইন্টিগ্রেশন 2 থেকে 3 x² dx, এর ইন্টিগ্রেশনের মানটা বার করেছিলাম, কত বেরিয়েছিল 19/3 নাকি কত বেরিয়েছিল, 19/3 সম্ভবত। তাহলে এর যখন করব এইটার প্রথমে x² এর ইন্টিগ্রেশন করব, কত x³/3, এইবার লোয়ার লিমিট আপার লিমিট, নিচেটাই লোয়ার লিমিট উপর আপার লিমিট, উপর এক্স এর জায়গায় প্রথমে আপার লিমিটটা বসাবো, তাহলে 3/3 মাইনাস 2/3, তাহলে 27/3 মাইনাস 8/3, তাহলে 3 লসাগু, তাহলে 27 - 8 মানে 19। দেখো এই একই উত্তর পেলাম। অর্থাৎ যত ইন্টিগ্রেশন তুমি করবে কেবলমাত্র যেগুলো বলে দেবে সংজ্ঞার সাহায্যে করো, সেই কটা বাদ দিয়ে বাকি সমস্ত অঙ্ক তুমি এইভাবে করবে, যে প্লেন ইন্টিগ্রেশনগুলো করবে, করে আপার লিমিট বসাবে মাইনাস লোয়ার লিমিট বসাবে, তাহলেই হবে। এবার কিছু ইন্টিগ্রেশন করি। এই নির্দিষ্ট সমাকলনের যেটা অঙ্ক করতে গিয়ে যেটা হবে, তোমাদের অনির্দিষ্ট সমাকলনের যত ইন্টিগ্রেশন করছো সেইগুলো একবার করে প্র্যাকটিস হবে। যা আছে অনির্দিষ্ট সমাকলনের অঙ্কগুলো সেগুলোই করতে হবে, জাস্ট তোমায় লাস্টে ওই আপার লিমিট আর লোয়ার লিমিট এই মানটা বসাতে হবে। তো ধরো এবার যারা অনির্দিষ্ট সমাকলনটা ভালো করে প্র্যাকটিস করেছো তারা এই অঙ্কগুলো ফটাফট করতে পারবে, যে এটা x² + 1/x+1/x²+1 এইটা। দেখো এখন এই ইন্টিগ্রেশনটা দেখে যার মনে পড়বে যে স্যার বলেছিলেন যে নিচের পাওয়ারের থেকে উপরের পাওয়ার 1 কম, তাহলে কি করতে হবে, নিচের ডেরিভেটিভ যেটা সেটা উপরে আনতে হবে। তাহলে নিচের ডেরিভেটিভটা কি হয় 2x, তাহলে 2x আনতে হবে। তার জন্য ভেরিয়েবলটাকে মেলানোর জন্য কি বলেছিলাম, যে সর্বোচ্চ ভেরিয়েবলটাকে মেলানোর জন্য গুণ টুন করে অ্যাডজাস্ট করতে হয়। তাহলে 2x আনতে গেলে এখানে 2 লিখবো, তাহলে বাইরে একটা হাফ গুণ করলাম, তাহলে বাইরে হাফ গুণ করলে এখানে 2 হলো, এখানটাও 1টার পরিবর্তে 2 হয়ে গেল। এইবার কি করব, দুটো সেপারেট করে দাও, যে হাফ ইন্টিগ্রেশন 0 to 1 2x/x² + 1 dx একটা, প্লাস হাফ ইন্টিগ্রেশন 2/x² + 1 dx 0 to 1 হয়েছে। এইবার দেখো এইটার ডেরিভেটিভ এইটা, তার মানে কি হবে হাফ লগ মড x² + 1। এইবার এইটা লোয়ার লিমিট আর আপার লিমিট, এই দুইটা বাইরে এলে 1 হয়ে গেল। ইন্টিগ্রেশন 0 to 1 1 বাই কত x² + 1 মানে tan ইনভার্স x ইন্টিগ্রেশন 0 to 1। এইবার x এর জায়গায় 1 বসাও, তাহলে কি হবে না হাফ কত লগ অফ 2 মাইনাস x এর জায়গায় 0 বসালে লগ অফ 1 মাইনাস এটা কত tan ইনভার্স 1 মাইনাস tan ইনভার্স 0। এইবার এই মানটা লগ 1 এর ভ্যালু 0 বসিয়ে দাও, tan ইনভার্স 1 মানে π/4, tan ইনভার্স 0 মানে 0 বসিয়ে দেবে, উত্তর হয়ে যাবে। অর্থাৎ এই ইন্টিগ্রেশনটা দেখে যে বুঝতে পারো, তার মানে এইখানটা নির্দিষ্ট সমাকলন তুমি এক্সট্রা কি করলে না এই মানটা তুমি বসালে, এই এক্স এর জায়গায় একবার এই আপার লিমিট বসালে, একবার লোয়ার লিমিট। এই লাস্ট লাইনটা শুধু নির্দিষ্ট সমাকলনের অঙ্ক, বাকি সবটা দেখো আগে যা করেছো সেই অঙ্ক। যদি এইটা না দিত তাহলে তোমার এই ইন্টিগ্রেশনটা কি করতে হতো না এইটা করতে হতো, এই 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 লিমিটগুলো না দিলে তোমার এই ইন্টিগ্রেশনটা এই পর্যন্ত তোমায় করতেই হতো। লিমিটগুলো দেওয়ার জন্য এক্সট্রা যেটা করতে হলো শুধু এই লাইনটা। তার মানে নির্দিষ্ট সমাকলনের অঙ্ক মানে অনির্দিষ্ট সমাকলনের অঙ্কগুলোই শুধু ওই লিমিট দুটো এক্সট্রা বসাতে হবে। তার মানে অনির্দিষ্ট সমাকলনের অঙ্ক যদি না পারো তাহলে নির্দিষ্ট সমাকলন পারবে না। আর যারা অনির্দিষ্ট সমাকলনটা ঠিকঠাক করে প্র্যাকটিস করেছো তারা নির্দিষ্ট সমাকলনও পারবে। তারপরে যে ধরো 1 to 2 x e⁻x
ইন্টিগ্রেশন 1 to 2 x e to the power x dx। এখন দেখো এই অঙ্কটা দেখি বুঝতে হবে যে এটা আংশিক সমাকলন, কারণ দুটো গুণফল আছে, তাহলে আংশিক সমাকলনের নিয়মে ইন্টিগ্রেশনটা ফার্স্ট করতে হবে, তারপরে কেউ এই লিমিট ছাড়াও প্রথমে ইন্টিগ্রেশনটা করে নিতে হবে। এইটার মান হয়তো বার করতে দিয়েছে, কেউ ফার্স্ট এই মানটা লিখলো না, প্লেন এই ইন্টিগ্রেশনটা করলো। তাহলে এই ইন্টিগ্রেশনটা করলে কি লিখবে না, ফার্স্ট ফাংশন কোনটাকে ধরবো, এক্সটাকে, ফার্স্ট ফাংশন ইন্টিগ্রেশন e to the power x dx মাইনাস কি ইন্টিগ্রেশন ডেরিভেটিভ অফ ফার্স্ট ফাংশন d dx অফ x ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন তাহলে e to the power x dx যেটা পেলাম তার আবার ইন্টিগ্রেশন এইটা। তাহলে কি হলো x e to the power x মাইনাস এর হচ্ছে 1 আর এইটা e to the power x dx। তাহলে কি হলো x e to the power x মাইনাস e to the power x, এইটা ইন্টিগ্রেশন হয়ে গেল। দিয়ে এবার লিখলো অতএব ইন্টিগ্রেশন কত 1 to 2, 1 থেকে 2 দিয়েছিল মনে হয়, x e to the power x dx সমান কি লিখবো না x e to the power x মাইনাস e to the power x যেটা আমি পেলাম সেইটা এইবার কত 1 থেকে 2 এইবার এক্সট্রা ডেফিনিট ইন্টিগ্রালের এইটা শুধু করতে হবে, x এর জায়গায় 2 বসাবে, তাহলে 2 e to the power 2 মাইনাস e to the power 2 মাইনাস লোয়ার লিমিটটা 1 e to the power 1 মাইনাস e to the power 1। এবার এটা ক্যালকুলেশন করে যা হবে সেইটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, আর ধরো এখানে একটা অঙ্ক দিচ্ছে fx ইকুয়াল টু, এইটা বলেছে fx ইকুয়াল টু a প্লাস bx প্লাস cx স্কোয়ার, a প্লাস bx প্লাস cx স্কোয়ার এইটা। তাহলে কি দেখাতে বলেছে 0 to 1, এইটা হলে শো দ্যাট কি 0 to 1 fx dx, 0 to 1 fx dx ইকুয়াল টু কত 1/6 f of 0 4 f of half, f of 0 plus 4 f of half plus f of 1 plus f of 1 এইটা দেখাতে বলেছে 0 to 1 fx dx এইটা। তাহলে লেফট হ্যান্ড সাইডটা বার করো, লেফট হ্যান্ড সাইড বার করছি, তাহলে 0 to 1 fx dx, fx মানে কত a প্লাস bx প্লাস cx স্কোয়ার এইটা dx। তাহলে এর ইন্টিগ্রেশনটা কত a dx, তাহলে ax প্লাস b, x এর ইন্টিগ্রেশন x স্কোয়ার বাই 2 প্লাস c x স্কোয়ার ইন্টিগ্রেশন x কিউব বাই 3 কত 0 to 1। তাহলে প্রথমে 1 বসাও, 1 বসালে কত হচ্ছে a ইন্টু 1, একবারে যদি x এর জায়গায় এরকম বসাতে পারে কেউ 1 মাইনাস 0। এতক্ষণ যেগুলো করেছিলাম প্রথমে 1 টোটালটাতে 1 বসাচ্ছিলাম, দিয়ে মাইনাস টোটালটাতে 0 বসাচ্ছিলাম, সেটা করলেও হবে। আবার কেউ যদি বলে a ইন্টু শুধু এইখানটাই এরটাই আপার লিমিট আর লোয়ার লিমিট বিয়োগ করে দিলাম হবে। এইখানে দেখো b বাই 2, এইখানে আপার লিমিট কত 1, তাহলে 1 স্কোয়ার মাইনাস লোয়ার লিমিট কত 0 স্কোয়ার এইটা, প্লাস c বাই 3 এটা কত 1 কিউব মাইনাস 0 কিউব, এটা হবে একই উত্তর। ঠিক আছে, তাহলে এইটা হলো কত a প্লাস b বাই 2 প্লাস c বাই 3, a প্লাস b বাই 2 প্লাস c বাই 3 হয়েছে। রাইট হ্যান্ড সাইড কত 1/6 f of 0 প্লাস 4 ইন্টু f of half প্লাস f of 1 এইটা। তাহলে মানগুলো বসাও, সমান 1/6 f of 0 মানে x এর জায়গায় 0 0, তাহলে কত হলো a, 4 ইন্টু f of half, তাহলে x এর জায়গায় হাফ বসবে, তার মানে a প্লাস b ইন্টু হাফ মানে b বাই 2 প্লাস c ইন্টু হাফ স্কোয়ার, তার মানে c বাই 4 এইটা, প্লাস f of 1 মানে a প্লাস b প্লাস c এইটা। তাহলে 1/6 কত হচ্ছে a 4 a, তাহলে 6 a 4 a 6 হলো। b দেখো এটা মানে কত 2b, আর এটা তার মানে 3b এইটা,
আর এইটা মিলে রাখো 3b। সি মানে কত, এটা এই 4 আর এটা গুণ করে শুধু সি আর সি প্লাস 2c। তাহলে 6 দিয়ে ভাগ করলে a প্লাস বি বাই 2 প্লাস সি বাই 3। এইটা এইটা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, একটা জিনিস বলা হয়নি, তোমাদের বলেছিলাম যে অনির্দিষ্ট সমাকলনের অঙ্ক করার পর ইন্টিগ্রেশন হয়ে গেলে কি বলেছিলাম, একটা ধ্রুবক যোগ করবে এবং বলে দেবে যে এটা সমাকলন ধ্রুবক, না হলে নাম্বার কেটে নেবে। আর নির্দিষ্ট সমাকলনের একদম কান খাড়া করে শুনে নাও, নির্দিষ্ট সমাকলনে যেন কখনো ওই সি কনস্ট্যান্টটা লিখবে না। কনস্ট্যান্টটা লিখলে নাম্বার কাটা নয়, এমনকি জিরোও দিয়ে দিতে পারে তোমায়। নির্দিষ্ট সমাকলনে কখনো ধ্রুবক পদটা তুমি লিখবে না, ওই জন্যই এটা নির্দিষ্ট। আর ওখানে সিটা ছিল বলেই ওটা অনির্দিষ্ট। অনির্দিষ্ট কারণ সি এর মানটা নির্দিষ্ট করে জানা ছিল না, তাই ওটা অনির্দিষ্ট। আর নির্দিষ্ট মানে সি বলে কিছু থাকবে না। ঠিক আছে, আর 2-3টা অঙ্ক একটু দেখিয়ে দিই, তারপর এই চ্যাপ্টারটা করবে। বাকি কিছু নেই, দেখানোর কিছু নেই, শুধুমাত্র তোমাদের নির্দিষ্ট অনির্দিষ্ট অঙ্ক ঠিক করেছো কিনা সেইটা। 0 to পাই কত, √1 প্লাস সাইন এক্স, √1 প্লাস সাইন এক্স ডিএক্স। এই ইন্টিগ্রেশনটা এখন অনেকে হয়তো ভুলে গেছে। 0 to পাই এইটা কি করে করবে না, এইটাকে দেখো সাইন এক্সটাকে লিখে যাবে 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2, এই সাইন এক্সটাকে। আর এই 1টাকে লেখা যাবে সাইন স্কোয়ার এক্স বাই 2 প্লাস কস স্কোয়ার এক্স বাই 2 হলো। তাহলে ডিএক্স, তাহলে ইন্টিগ্রেশন 0 to পাই √অফ কত সাইন এক্স বাই 2 প্লাস কস এক্স বাই 2 তার হোল স্কোয়ার ডিএক্স। এইবার রুটটা উঠে গেল, তাহলে কি হয়ে গেল সাইন এক্স বাই 2 প্লাস কস এক্স বাই 2, এইটা কত 0 to পাই। এবার আপার লিমিট বসাও, তার মানে কি হবে সাইন পাই বাই 2 প্লাস কস পাই বাই 2 মাইনাস সাইন 0 বাই 2 মাইনাস কস 0 বাই 2। তাহলে কি হয়েছে সাইন পাই বাই 2 মানে 1, কস পাই বাই 2 মানে 0, সাইন 0 0, কস 0 মাইনাস 1। তাহলে আলটিমেট কত হলো, ফলাফলটা 0। ঠিক আছে, এইটা হয়ে গেল অ্যান্সার। এখানে একটা দিয়েছে 0 to 1 ইন্টিগ্রেশন 0 to 1 dx বাই e টু দি পাওয়ার এক্স প্লাস e টু দি পাওয়ার মাইনাস এক্স। এইটা এখন এই ইন্টিগ্রেশনটা যার জানা নেই সে কিন্তু বিভিন্ন রকম প্রতিস্থাপন করার চেষ্টা করবে, কিন্তু পারবে না। আর যার জানা আছে সে করবে যে এইটা জাস্ট লসাগু করতে পারো বা e টু দি পাওয়ার মাইনাস এক্স দিয়ে ওপর নিচে গুণ করতে পারো, যা খুশি। এইটা মানে কত 1 বাই e টু দি পাওয়ার এক্স, তাহলে উপরে উঠে গিয়ে কি হয়ে যাবে 0 to 1 e টু দি পাওয়ার এক্স বাই e টু দি পাওয়ার 2x প্লাস 1 dx। বলো এটা ঠিক আছে কিনা। এইটা 1 বাই e টু দি পাওয়ার এক্স লসাগু হলো, e টু দি পাওয়ার এক্স লসাগু, সেটা উপরে উঠে গেল, আর এর সঙ্গে e টু দি পাওয়ার এক্স গুণ হওয়া মানে এইটা। এইবার e টু দি পাওয়ার এক্সকে কেউ যদি জেড ধরে, এইখানে এইবার দেখো, এইখানে কেউ যদি জেড ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স ধরে, তাহলে ডিজেড ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। তাহলে এই অঙ্কটা এই যে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স এইটাকে ডিজেড বললাম, আর ই টু দি পাওয়ার এক্সটাকে যদি জেড ধরি তাহলে এইখানটা দেখো জেড স্কোয়ার প্লাস 1 হবে। এইবার এইখানটা যদি কেউ 0 to 1 লিখে ফেলে তাহলে কিন্তু ঠিক হলো না। কেন ঠিক হলো না, না আমি যখন অঙ্কটা নির্দিষ্ট সংজ্ঞা বলেছিলাম যে এফ এক্স ডিএক্স এ টু বি, সেখানে কি বলেছিলাম এক্স সমান এ এক্স সমান বি, এইটা বলেছিলাম। তো এইখানে যে লিমিটটা ছিল সেটা হচ্ছে এক্স এর, এক্স সমান 0 এক্স সমান 1, কিন্তু এখন চলে এসছে জেড, তাহলে জেড সমান 0 জেড সমান 1 হবে, তা কিন্তু নাও হতে পারে। সেটা তাহলে এখন জেড সমান কত সেইটা আমায় লিখতে হবে। বুঝতে পেরেছ? যখন আমি
যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি সেই ভেরিয়েবলটা যখন চেঞ্জ করে অন্য ভেরিয়েবলের সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে শুরু করলাম, তাহলে এই লিমিটগুলোও কিন্তু সেই ভেরিয়েবলের জন্য এইখানে পরিবর্তন করতে হবে। তো এই লিমিট পরিবর্তনটা কীরকম করে করে না, বইয়েতে এরকম ছক করে করা আছে, তুমিও ছক করে করতে পারো যে এইটা এক্স, এইটা জেড। এক্স ছিল কত? এক্স ছিল 0 আর এক্স ছিল 1। তাহলে এইবার জেডের লিমিটটা বার করো। এক্স যদি 0 হয়, এক্স যদি 0 হয় তাহলে এটা e⁴0। তাহলে জেডের মান কত? এক্স যখন 0 জেড তখন কত? দেখো, এক্স যখন 0 জেড তখন 1, এক্স যখন 1 জেড তখন কি ই। বোঝা গেল? তাহলে এক্স 0 থেকে 1 ছিল, তাহলে জেড কি হয়ে যাবে? 1 থেকে ই। অর্থাৎ এইটা 0 থেকে 1 লেখা যাবে না, লেখা হবে 1 থেকে ই। এইটা জেডের এটা পরিবর্তন করি। এইবার এইটা মানে কত? ট্যান ইনভার্স জেড, ট্যান ইনভার্স জেড। এইবার 1 থেকে ই, আপার লিমিট বসালে ট্যান ইনভার্স ই, ট্যান ইনভার্স ই মাইনাস ট্যান ইনভার্স 1 হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, এইটা হচ্ছে অ্যান্সার। এখন অনেকে বলতে পারে না আমি লিমিট এই জেডের এত সব পরিবর্তন করব না। তাহলে সে তুমি যেটা করবে, যদি এইরকম জেডের যখন করলাম এই লিমিটটা পরিবর্তন করতে চাইছো না, এই রকম এই ক্যালকুলেশনটা করতে চাইছো না, তাহলে অঙ্কটা প্রথম থেকেই তোমায় লিমিট ছাড়া শুরু করতে হবে। এইটা লিমিট ছাড়া শুরু করলে এইটা, তাহলে লিমিট ছাড়া শুরু করলে এইটা, তাহলে এই লিমিট ছাড়া এইটা e⁴z হয়েছে। এইবার ট্যান ইনভার্স জেড কে অরিজিনাল জায়গায় আবার ফিরে যাবে। ট্যান ইনভার্স জেড মানে কত? e⁴x। ট্যান ইনভার্স জেড মানে অরিজিনাল ভেরিয়েবলে আবার ফিরে গেলাম e⁴x। এরপরে লিখবে যে ইন্টিগ্রেশন 0 to 1 এইটা ইকুয়াল টু কত মান পেয়েছি? ট্যান ইনভার্স e⁴x কত? 0 to 1। সব ইন্টিগ্রেশন করার পর যেটা পেলে ফলাফল সেইটা লিখবে, দিয়ে বলবে অতএব 0 to 8 1 যেটা পেয়েছি 0 to 1। এইবার 1 বসাবে, ট্যান ইনভার্স e⁴1 মানে ট্যান ইনভার্স ই। দেখো এটা 0 বসাবে, e⁴0 মানে 1 মানে ট্যান ইনভার্স 1 মানে এইটা। বুঝতে পেরেছো? যে প্লেন লিমিট ছাড়া ইন্টিগ্রেশনটা করে নিলে, যে জেডকে আবার অরিজিনাল ভেরিয়েবলে নিয়ে গেলে, দিয়ে তারপরে এইবার এই লিখবে যে অতএব লিমিট যুক্ত ইন্টিগ্রেশনটা সমান এর এই লিমিট যুক্ত ফলাফলটা। বুঝতে পারছো? দুভাবেই করতে পারো, যে লিমিট নিয়ে শুরু করতে পারো, করে যখন ভেরিয়েবলটা চেঞ্জ করলে তখন লিমিটগুলোকেও চেঞ্জ করতে হবে, করে একদম উত্তর বার করলে হয়ে গেল। আর প্রথম থেকে লিমিট ছাড়া ইন্টিগ্রেশনটা কমপ্লিট করলে, ভেরিয়েবল যা যা তুমি নিজে এনেছিলে, প্রতিস্থাপন করেছিলে, সেইগুলো থেকে আবার অরিজিনাল ভেরিয়েবলে ফিরে গেলে, দিয়ে ফলাফলটা হয়ে যাওয়ার পরে এইবার বলে অতএব এই লিমিট যুক্ত এই ইন্টিগ্রেশন সমান ফলাফলের এই লিমিটটা বসিয়ে দেবে, তাহলেও হবে। দুটোভাবেই হবে। আর একটা করে এই চ্যাপ্টারটা শেষ করব, আর একটা অঙ্ক করব। আর একটা অঙ্ক কোনটা করি? ধরো এইটাই করি, ইন্টিগ্রেশন 0 to π/2। ইন্টিগ্রেশন 0 to π/2 কি আছে? সাইন এক্স কস এক্স ডিএক্স, সাইন এক্স কস এক্স ডিএক্স। আর নিচে আছে কত? 2 cos square x 3 sin square x। 2 cos square x, 2 cos square x plus 3 sin square x। দেখো এই অঙ্কটা দেখি বোঝা যাচ্ছে যে এইটা সাইন স্কোয়ার এক্স এর ডেরিভেটিভ বা কস স্কোয়ার এক্স এর ডেরিভেটিভ। সাইন স্কোয়ার এক্স হলে সুবিধা, কারণ এই চিহ্নটার পরিবর্তন করতে হবে। তাহলে এইটা বুঝতে পারছো কোনটাকে জেড ধরা উচিত? না, সাইন স্কোয়ার এক্সটাকে আমার জেড ধরা উচিত, সাইন স্কোয়ার এক্সটাকে জেড ধরা উচিত। তাহলে এটা কি হবে? 2 sin x cos x। সাইন স্কোয়ার এক্স এর জন্য 2 sin x হলো, আর সাইন এক্স এর ডেরিভেটিভ cos x, এত dx ইকুয়াল টু dz। তাহলে ইন্টিগ্রেশন এইটা সাইন এক্স cos x dx সমান কত হয়ে যাবে? dz/2, dz/2 বাইরেটা করে না। তাহলে 2 into cos square x 1 minus sin square x, তাহলে 1 minus z প্লাস 3z এইটা। এখন দেখো এইখানে কেউ যদি 0 to π/2 লেখে তাহলে কিন্তু গন্ডগোল হলো। তাহলে আমাকে এইটা কি করতে হবে? আমায় চেঞ্জ করতে হবে।
আর আমি যদি বলি যে না আমি চেঞ্জ করব না, তাহলে এই লিমিট ছাড়া ইন্টিগ্রেশনটা আগে করি। তাহলে হাফ এইটা সমান হাফ ইন্টিগ্রেশন ডিজেড বাই এইটা 2 মাইনাস 2z 3z 2 প্লাস জেড। তাহলে এইটা কি হবে হাফ লগ মড 2 প্লাস জেড সমান হাফ লগ মড 2 প্লাস জেড মানে কত, জেড মানে সাইন স্কোয়ার এক্স, এইটা হয়ে গেল। অতএব ইন্টিগ্রেশন 0 থেকে পাই বাই 2 ছিল, তাই তো, 0 থেকে পাই বাই 2 সাইন এক্স ডিএক্স সাইন এক্স কস এক্স ডিএক্স বাই 3 কস স্কোয়ার এক্স প্লাস 2 কস স্কোয়ার এক্স প্লাস 3 সাইন স্কোয়ার এক্স। এইটা সমান কি পেয়েছিলে না হাফ লগ মড 2 প্লাস সাইন স্কোয়ার এক্স, এইটা পেয়েছিলাম। এইবার এইটা লিমিটটা বসিয়ে দাও 0 থেকে পাই বাই 2, 0 টু পাই বাই 2। এইবার এক্সের জায়গায় একবার পাই বাই 2 বসাবে, এক্সের জায়গায় একবার 0 বসাবে, তাহলেই অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, এই নির্দিষ্ট সমাকলনের আজকে যে সংজ্ঞা থেকে এই অঙ্কগুলো করলাম, পরের ক্লাসে এর ঠিক বিপরীতটা করব। এর পরের ক্লাসে এই বিপরীতটা থাকবে, অর্থাৎ তখন যখন করব তখন দেখিয়ে দেবো। এই দুটো টাইপের অঙ্ক আমাদের সময় দুটোই থাকতো, একটা সংজ্ঞা থেকে থাকতো আর ওর বিপরীত যেটা সেটাও তো আমাদের কম্পালসারি ছিল। দুটো টাইপেরই অঙ্ক আমাদের করতে হতো পরীক্ষার সময়, তোমাদের সময়তেও আসে কিন্তু কম্পালসারি না হলেও আসে। যাক, এই চ্যাপ্টারের অঙ্ক নতুন করে ইন্টিগ্রেশন বলার কিছু নেই, ইন্টিগ্রেশনগুলো নির্দিষ্ট সমকলনে যা শিখেছো অনির্দিষ্টতে সেইগুলোই শুধু করতে হবে, শুধু এক্সট্রা হচ্ছে ওই লিমিটটা বসাতে হবে। ঠিক আছে, তাহলে অঙ্কগুলো করো। পরের ক্লাসে আমি বাকি এই চ্যাপ্টারের যেটা আছে সেইটা পরের ক্লাসে আমি বলবো। ঠিক আছে।